স্যার, এই সন্ত্রাসবাদকে নির্মূল করা সম্ভব হচ্ছে না, এর পেছনে কোন কোন ফ্যাক্টর দায়ী? সন্ত্রাসবাদ কিন্তু অনেক কারণেই হতে পারে, কারণ সন্ত্রাসবাদ তো খুব নতুন ধারণা নয়। সন্ত্রাসবাদটা অনেক পুরনো ধারণা। মানে গুপ্ত হত্যা এবং এ ধরনের বিভিন্ন রাজনৈতিক কার্যাবলী বিভিন্ন সময়ে ঘটে এসছে। অনেক সন্ত্রাসবাদী গোষ্ঠীও তো ছিল, কিন্তু এখনকার যে সন্ত্রাস, আন্তর্জাতিক সন্ত্রাস যেটা, সেটার সঙ্গে যদি আমরা এই পার্টিকুলার সন্ত্রাসের কথা বলি, যেটা স্টেট স্পন্সর্ড, মানে একটা রাষ্ট্রই সেটাকে চালু রেখেছে, একটা রাষ্ট্রই সেটাকে বজায় রেখেছে এই কারণে যাতে এই সন্ত্রাসবাদের মাধ্যমে অন্য একটা রাষ্ট্রের স্বার্থের হানি ঘটানো যায়। মানে আপনি যদি 9/11-এ যেটা আমেরিকার বিরুদ্ধে যে সন্ত্রাসবাদ হয়েছিল, সেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আর এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মধ্যে সামান্য পার্থক্য আছে। এইখানে একটা রাষ্ট্র নিজে, পাকিস্তান নিজে, যেহেতু সে কোনো রকম একটা বলা চলে সাধারণ যুদ্ধ করে ভারতের সঙ্গে তার জয়ের সম্ভাবনা খুব কম, সেই জন্য এটাকে বলে সাবট্যাকটিক্যাল ওয়ার, অনেকটা ছায়া যুদ্ধের মতো, এবং পাকিস্তান এভাবেই ভারতের স্বার্থহানি ঘটাতে চায়। সুতরাং তারা যদি এই ধরনের একটা পদ্ধতি নিয়ে ফেলে, যেখানে আর্মি, এবং পাকিস্তানের আর্মি হচ্ছে সর্বেসর্বা, এবং তাদের যে ISI গুপ্তচর সংস্থা এবং এই জঙ্গি বাহিনী, এই তিনটে একত্রভাবে যখন কাজ করতে থাকে, এবং যখন এই ধরুন ইসলামিক কথাটা বললেন, এই ইসলামিক মৌলবাদ শুধুমাত্র জঙ্গিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ইনস্টিটিউশনের মধ্যে, আর্মির মধ্যে বা আপনার এই গুপ্তচর সংস্থার মধ্যে যখন ছড়িয়ে যায়, তখন এই তিনটে সংস্থারই একসঙ্গে কাজ করার একটা, আপনি বলতে পারেন আর্থিক দিক থেকেও একটা সুবিধাজনক স্তরে তারা পৌঁছে যায়, যে তারা একত্রে এই কাজগুলো করতে পারে। তখন স্টেট পলিসি আর এই টেরোরিজম বা সন্ত্রাসবাদের মধ্যে যে খুব একটা তফাৎ থাকবে সেটা থাকে না, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে। এবং এই কারণেই নির্মূল করা খুব কঠিন। যেটা বলা চলে যে পাকিস্তানে যদি সত্যি ডেমোক্রেসি স্থাপিত হয় কোনোভাবে, পাকিস্তান যদি ভেঙে যায়, বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রের উদ্ভব হয়, সেখানে যদি ডেমোক্রেসি আসে এবং সেখানে যদি আর্মির যে ভূমিকা, সে আর্মির ভূমিকা যদি কমে যায়, তাহলে পরে সাধারণ নর্মাল স্টেট বা স্বাভাবিক রাষ্ট্রে যদি পরিণত হতে পারে এইসব অঞ্চলের রাষ্ট্রগুলো, তাহলে পরে সন্ত্রাসবাদের প্রবণতাটা কমে আসবে। নির্মূল হবে কিনা জানি না, কিন্তু প্রবণতাটা অনেকটাই কমে আসবে। কিন্তু যতদিন ওখানে ডেমোক্রেসি নেই, আর্মি দ্বারা পরিচালিত, গুপ্তচর সংস্থার দ্বারা পরিচালিত, ডিপ স্টেট বলে যেটাকে, সেরকম পরিস্থিতি যদি থাকে, তাহলে পরে সন্ত্রাসবাদ যে চট করে নির্মূল হবে সেটা আমার মনে হয় না। ধর্মীয় দিক দিয়ে যে নানা রকম জেহাদি কার্যক্রম, এই যে মানুষকে বোঝানো যে ধর্মই হচ্ছে শেষ কথা, এবং তার ভিত্তিতে এই ধরনের একটা অমানবিক কাজকর্মের প্রবণতা, এর জন্য অর্থনৈতিক পরিস্থিতি কতটা দায়ী মনে করেন? দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে মানুষ সাধারণভাবে, তার যদি অর্থনীতি ঠিকঠাক থাকে, সাধারণভাবে সাধারণ মানুষের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থা যদি এমন থাকে যাতে সে খেয়ে পড়ে বাঁচতে পারে, তার যদি সামনে একটা যেটাকে ইন্ডিভিজুয়াল আপওয়ার্ড মোবিলিটি বলা হয়, তার যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, তার চেয়ে আরো ভালো পরিস্থিতিতে তার যাওয়ার, তার যদি অপরচুনিটি থাকে, সুযোগ থাকে, এরকম একটা যদি সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, সেখানে কিন্তু বিক্ষোভ, ক্ষোভ, এই ধর্মের ব্যাপার নিয়েই হোক বা অন্য কোনো ব্যাপার নিয়েই হোক, সেটা কম থাকে। এই ব্যাপারগুলো তখনই মাথা চাড়া দেয় যখনই আমি সাধারণভাবে রাষ্ট্র ব্যবস্থা থেকে কোনো সুবিধে পাচ্ছি না। কাজে এই রাষ্ট্র ব্যবস্থা যদি এমন না থেকে অন্য কোনো রকম রাষ্ট্র ব্যবস্থা হয়, যে রাষ্ট্র ব্যবস্থা কিরকম হবে আমি ঠিক জানি না, কিন্তু আমার সামনে একটা স্বপ্নের মতো তুলে ধরা হলো, এই রকম পরিস্থিতিতে মানুষ কিন্তু নানা রকম পথে যেতে পারে, ধর্ম তার মধ্যে একটা। কাজেই পাকিস্তানের যেরকম অর্থনৈতিক ব্যবস্থা এসে দাঁড়িয়েছে, পরিস্থিতি অত্যন্ত খারাপ, এবং সেখানটায় যেটাকে আমরা অনেক সময় না সারোগেট টেরোরিস্ট বলি, ভাড়া করা আপনার সন্ত্রাসবাদী, আদতে তার সন্ত্রাসবাদ বা ধর্ম ইত্যাদি নিয়ে ততটা মাথা ব্যথা নেই, যতটা সে একজন যোদ্ধা হিসেবে কাজ করছে, এই অর্থে যে সে হয়তো তার বাড়ির লোকেদের জন্য অর্থ আমদানি করছে, অর্থ রোজগার করছে, কিন্তু সাধারণভাবে যেরকম যোদ্ধারা যুদ্ধ করে বা
বিভিন্ন ধরনের কার্যকলাপে অংশ নেয়, এরা সন্ত্রাসবাদে অংশ নিচ্ছে। কাজে এই ইসলামিস্ট জেহাদ বলে যে কথাটা উঠেছে, যেখানে ধর্মের ব্যবহারটা হচ্ছে, এটা তো সব ইসলামিক একটা গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে নয়। এটা কিছু কিছু মানুষ যাদেরকে হয়তো ব্রেন ওয়াশ করা সম্ভব, যাদেরকে তাদের অর্থনৈতিক কারণে তাদের যে ভালনারেবিলিটি, তাদের যে দুরবস্থা, তার সুযোগ নেওয়া সম্ভব। এইভাবে যে সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠী তৈরি হচ্ছে, ধর্মের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে, কিন্তু তার সঙ্গে পুরো সম্প্রদায়কে জড়িয়ে নেওয়াটা তো কখনোই ঠিক কথা নয়। একদম। স্যার, আমার শেষ প্রশ্ন যেটাকে পাকিস্তানের যে জঙ্গি হামলা হয়েছিল মিশরণ ভ্যালিতে, সেখানে একটা ইন্টেলিজেন্সের বিষয়টা দেখছিলেন, তাদের একটা প্রশ্ন উঠেছে, যারা ওখানকার টাঙ্গাওয়ালা, যারা ট্যাটু চালক, তাদের থেকে ট্যাটু চালকরা দেখা যাচ্ছে যে তাদের লোকাল যে সাপোর্ট এই সমস্ত জঙ্গিদের মদত দিতে একটা বিরাট সাহায্য করলেও করতে পারে, তারপরে সম্ভাবনা উঠে আসছে। এই যে জায়গাটা, অর্থাৎ এই মানুষগুলোর সাথে এই যে জঙ্গি যোগ, এটা কি কারণ আছে আপনি মনে করেন? দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে কাশ্মীরে তো দীর্ঘ সময় ধরে একটা এরকম বিচ্ছিন্নতাবাদী একটা ব্যাপার ছিল, এবং তাতে মদতও দেওয়া হয়েছিল, বাইরে থেকে হোক ভেতর থেকে হোক দেওয়া হয়েছিল। এছাড়াও কিছু ব্যাপার থাকে যে যখন এই সন্ত্রাসবাদ এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়, তাতে চট করে সন্ত্রাসবাদ যে নির্মূল হয়ে যাবে তা অনেক সময় হয় না। তা ধিকি ধিকি ভাবে জ্বলতে থাকে। কোনো কোনো মানুষের মধ্যে একটা রাষ্ট্র বিরোধী একটা মনোভাব গড়ে ওঠে, এবং সেটা যেটা একটু আগে আমরা কথা বলছিলাম যে ইকোনমিক ফেসিলিটিস বেনিফিট পেলে সাধারণভাবে ক্ষোভ বিক্ষোভ থাকে না, কমতে থাকে, কিন্তু কারো কারো মধ্যে তো থাকা সম্ভব। এছাড়াও নানা রকম তো উপায় আছে। মানে কখনো কখনো সন্ত্রাসবাদকে সমর্থনটা করতে হয় বাধ্য হয়ে, এই অর্থে যে তাদের পরিবারের কেউ কেউ তারা বিপদগ্রস্ত হতে পারে সন্ত্রাসবাদীদের হাতে। এরকম ধরনের নানা রকম পরিস্থিতি তৈরি হয়, এবং তার ফলে একটা স্থানীয় যোগ যার সম্ভাবনা, কিন্তু সেটা খুব ওয়াইড স্কেলে, খুব একটা মানে বলবো না যে বিশালভাবে ছড়িয়ে আছে। থাকতে পারে, সেটা থাকা অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা তো ইন্টেলিজেন্স যে সমস্ত এজেন্সিস আছে তাদেরই সেটাকে মোটামুটি ভাবে ট্যাকল করতে হবে, মোটামুটি ভাবে ঠিক করতে হবে। স্যার, পুলওয়ামা হামলার পর এই এত বড় একটা সন্ত্রাসবাদী হামলা এত বছর পর ঘটলো, ঠিক কোন কোন ফ্যাক্টর গুলো এই পিছনে রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, কতগুলো ফ্যাক্টর আমরা বলতে পারি। যে আর্মি পাকিস্তানে ইরেলিভেন্ট হয়ে আসছিল, পাকিস্তানের যে পরিস্থিতি, সেখানে আর্মি মোটামুটি ভাবে তাদের ন্যায্যতা বা লেজিটিমাসি নির্ভর করে ভারত বিদ্বেষের উপরে। এবার ভারত বিদ্বেষটা যদি কমে আসতে থাকে, আর সেই বিদ্বেষটা ঘুরে যায় এস্টাবলিশমেন্ট বলে ওরা আর্মির প্রতি, তাহলে আর্মির পক্ষে সেটা একটা সমস্যার ব্যাপার। এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু জনগণের সাধারণভাবে তাদের বিদ্বেষটাকে আবার ভারতের দিকে ঘুরিয়ে দেওয়া যায়, যে ভারত আক্রমণকারী, ভারতের সাথে আমাদের লড়তে হবে, একত্র থাকতে হবে, সেটা একটা কারণ। এবং অনেকেরই বক্তব্য যে আসিফ মুনির, তিনি যে কিছুদিন আগে একটা বক্তৃতা দিয়েছিলেন, যাতে আবার সেই দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন, হিন্দু মুসলিমের ফারাকের কথা বলেছিলেন, ইত্যাদি ইত্যাদি, কাশ্মীর নিয়ে কথা বলেছিলেন। এবং কাশ্মীরে যেভাবে একদিকে ভারতের শাসনে থাকা যে কাশ্মীর, সেই কাশ্মীরে যেরকমভাবে জনগণের একটা আর্থিক উন্নতি ঘটছে, অন্যদিকে পাক অকুপায়েড কাশ্মীর যেখানে, সেখানে পাকিস্তানি এস্টাবলিশমেন্টের এগেনস্টেই আবার নানা রকম ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। কাজে এখানে একটা কিছু করে কাশ্মীরকে এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীকে আবার একটা প্রাসঙ্গিক করে তোলার একটা চেষ্টা এই ব্যাপারের মধ্যে ছিল, এবং এটা অত্যন্ত ডেসপারেট। এই কারণে বলা হচ্ছে যে এর আগে তো ট্যুরিস্টদের উপর আক্রমণ করা হয়নি, কারণ ট্যুরিস্টদের উপর আক্রমণ করা হলে, পর্যটকদের উপর এই ধরনের আক্রমণ হলে পুরো পর্যটন ব্যবসাটাই ক্ষতিগ্রস্ত হয়, এবং যেটা প্রকারান্তরে কাশ্মীরবাসীদেরই ক্ষতি করে। তো সেই কারণে এরকম এর আগে হয়নি, এটা হওয়াটাই সাধারণভাবে ধরে নেওয়া যেতে পারে এটা অত্যন্ত ডেসপারেট একটা কাজ হয়েছে তাদের ক্ষেত্রে। কিন্তু ডেসপারেট এই কাজটা
করাই হয়েছে যাতে করে কাশ্মীর এবং কাশ্মীরের বিরুদ্ধে বা কাশ্মীরকে ফিরিয়ে আনার পথে পাকিস্তানি আর্মি যে কতটা আগ্রহী, সেই প্রাসঙ্গিকতাটাকে ফিরিয়ে আনার জন্যই এই কাজটা করা হয়েছে। থ্যাংক ইউ স্যার।